টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রত্যেকটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রতিটি সেট আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করিয়েছি। এখানে তোমাদের সবকটি সেট একটা ভিডিওর মধ্যে পেতে চলেছো। এই সেটের শেষে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও পেতে চলেছো। তার জন্য এই ভিডিওটা তোমাদের ইতিহাস পরীক্ষার আগে একটি অল ইন ওয়ান ভিডিও হতে চলেছে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকছে 30, সময় পাচ্ছ তোমরা 1 ঘন্টা। যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে, তাই তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরে হবে। এর আগে পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতো 15 নম্বরের। তোমাদের এবার থেকে তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তোমাদের নাম্বার বিভাজন চেঞ্জ হচ্ছে। হলিস্টিক যে তোমাদের কার্ড হচ্ছে নতুন, সেখানে নতুন নাম্বার বিভাজন অনুসারে তোমাদের এই প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তার জন্য তোমাদের এই প্রশ্ন উত্তরের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো। এটা তোমাদের সেট 1-এর প্রশ্ন। দেখো, তোমাদের প্রথমে যেটা রয়েছে সিলেবাসে কি চ্যাপ্টার রয়েছে দেখো। ইতিহাসের ধারণা, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার তোমাদের যেটা মেইন বিষয়, যেটা মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা তোমরা একবার দেখে নাও। দেখো, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। তোমাদের এমসিকিউ, এসএকিউ 2 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন থাকবে। এমসিকিউ মানে হচ্ছে তোমাদের যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন। এসএকিউ হচ্ছে 1 নম্বর প্রশ্নগুলো, 2 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন। 5টা থাকবে তোমাদের এমসিকিউ, 1 নম্বর প্রশ্ন থাকবে 10টা, 2 নম্বর প্রশ্ন থাকবে 5টা এবং একটাই থাকবে তোমাদের 5 নম্বর প্রশ্ন। এইভাবে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয়। 5, 10 মানে 15, 15, 10-এ 25 আর 5-এ 30। এইভাবে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের ফার্স্টে তোমাদের নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে। 1.1 আইন-ই আকবরী কার লেখা? অপশন আছে আবুল ফজলের, ফৈজির, মিনহাজ-ই-সিরাজের নাকি বারনীর। উত্তর হচ্ছে আবুল ফজলের। চলো পরের প্রশ্ন দেখো। 1.2 কোন রাজা তাঞ্জোরের মন্দির তৈরি করেন? অপশন এ বল্লাল সেন, বি রাজরাজ চোল, সি রাজেন্দ্র চোল, ডি লক্ষণ সেন। উত্তর হচ্ছে রাজরাজ চোল। নেক্সট কোশ্চেন 1.3 পাল এবং সেন যুগে বাংলার কেনাবেচা প্রধান মাধ্যম ছিল এ স্বর্ণমুদ্রা, বি কড়ি, সি রৌপ্য মুদ্রা, ডি তাম্রমুদ্রা। উত্তর যেটা হবে অপশন বি কড়ি। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। 1.4 প্রাচীন বাংলার বদ্বীপ এলাকায় কোন অঞ্চলটি গড়ে ওঠে? অপশন এ বঙ্গাল, বি পুন্ড্রবর্ধন, সি বরেন্দ্র, ডি বঙ্গ। উত্তর হচ্ছে অপশন ডি বঙ্গ। পরের প্রশ্নে চলে যাবো। 1.5 চেট্টি বলা হতো? অপশন এ বণিকদের, বি কৃষকদের, সি ভূস্বামীদের, ডি ভবঘুরেদের। উত্তর হচ্ছে অপশন এ বণিকদের। পরের প্রশ্নে চলে আসছি আমরা। 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 10 = 10। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন 2.1 পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর লিখবে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বড়বদুরের বৌদ্ধ মন্দির। 2.2 দেখো, ইতিহাসে সময় মাপতে গেলে কি কি প্রয়োজন হয়? উত্তর লিখবে ইতিহাসে সময় মাপতে গেলে তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ এইসব নানা সময় মাপার হিসাব প্রয়োজন হয়। ঠিক আছে। পরের প্রশ্ন চলে আসছি। 2.3 সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তর লিখবে সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি ছিল। 2.4 অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? উত্তর লিখবে অতীশ দীপঙ্কর তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। আচ্ছা, তোমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটাও কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে। চলে আসবো পরের প্রশ্ন দেখো। 2.5 কিভাবে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়? উত্তর লিখবে পর্তুগিজদের হাত ধরে এদেশে রান্নায় আলু খাওয়ার চল শুরু হয়। 2.6 ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কোনটি ছিল? এক কথায় উত্তর দাও। উত্তর লিখবে ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র ছিল কনৌজ। নেক্সট কোশ্চেন 2.7 স্বাধীনতার আগে প্রাচীন বাংলা কি কি নামে পরিচিত ছিল?
উত্তর লিখবে স্বাধীনতার আগে প্রাচীন বাংলার বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত ছিল। 2.8 দশম দশম শতকের কোন গ্রন্থে হিন্দুস্তান কথার উল্লেখ পাওয়া যায়? উত্তর লিখবে হুদুদ অ আলম, এই গ্রন্থে হিন্দুস্তান কথার উল্লেখ পাওয়া যায়। পরে দেখো 2.9 পাল আমলে কেন বেশি স্তূপ বানানো হয়েছিল? উত্তর লিখবে পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন এবং সেই জন্যই পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বেশি স্তূপ বানানো হয়েছিল। 2.10 সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর লিখবে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এবার দেখো পরের যে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 5টি 2 গুণ 5 সমান 10, প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 2 করে। প্রথম যে প্রশ্ন দেখে নাও 3.1 ঐতিহাসিক কিভাবে টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক পূরণ করতে পারেন? এর উত্তরে লিখবে পুরনো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র প্রভৃতি থেকে বিভিন্ন সময়ে মানুষের বিষয়ে আমরা জানতে পারি। কিন্তু এই সকল বিষয় ইতিহাসের নানা উপাদানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে উপাদান পাওয়া যায় না সেখানে অনেক ফাঁক থেকে যায়। ঐতিহাসিকরা অন্যান্য উপাদান এবং নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে এই ফাঁক ভরাট করতে পারেন। এবার দেখো 3.2 জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। পাল আমল আর সেন আমল দুটো ভাগ করা হয়েছে। প্রথমে দেখো পাল আমল 400 বছরেরও বেশি স্থায়ী হয়, সেন আমল 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়। পাল আমল জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন, আর সেন আমলের ক্ষেত্রে লিখবে জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। পাল আমলের ক্ষেত্রে লিখবে সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, সেন আমলের ক্ষেত্রে লিখবে সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। এবার চলে আসো পরের প্রশ্ন দেখো 3.3 দক্ষিণ ভারতের রাজারা কি কি উপাধি গ্রহণ করতেন? উত্তরে তোমরা লিখবে দক্ষিণ ভারতের রাজারা অনেকেই নিজেদের উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে ভূষিত করতেন। উদাহরণস্বরূপ বলা যায় তারা মহারাজা অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী ইত্যাদি উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন 3.4 সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? উত্তর লিখবে গজনীর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত আক্রমণ করেছিলেন। তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশে ভালো কাজে ব্যয় করেছিলেন। যেমন 1 তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। 2 তিনি অনেক প্রাসাদ, মন্দির, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার এবং আমুদরিয়ার উপর বাঁধ নির্মাণ করিয়েছিলেন। 3 নম্বর একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন হিসাবেও আমি করিয়েছি। তোমাদের যেটা চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো আমি দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নটা তোমার বড় প্রশ্ন হিসাবে আমি কিন্তু সুন্দর করে লিখিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে গিয়ে এই বড় প্রশ্নের ভার্সনটা তোমরা লিখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো 3.5 ইতিহাসে সাধারণ মানুষ বা শিল্পীদের নাম খুব বেশি পাওয়া যায় না কেন? উত্তরে লিখবে ইতিহাসে সাধারণ মানুষ বা শিল্পীদের নাম থাকে না, বেশিরভাগ জায়গা জুড়েই থাকে শাসকদের নাম এবং গুণগান। কারণ সাধারণ মানুষ চিরদিনই অবহেলিত থেকেছে, সেটা শাসকের দৃষ্টিতে হোক বা লেখকের লেখনীতে। আসলে সমকালীন লেখকেরা রাজার কৃপা বা করুণা লাভের আশায় নিজেদের লেখায় রাজার প্রশস্তি বা গুণকীর্তন করতেন। পরের প্রশ্নে চলে যাবো 3.6 গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। উত্তর লিখবে গৌড় দিয়ে লিখবে প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা ছিল গৌড়। বরাহমিহিরের বিবরণ থেকে জানা যায় যে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে প্রাচীন গৌড় অঞ্চল গঠিত ছিল। তবে খ্রিস্টীয় 7ম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল। সমকালীন হিউয়েনসাংয়ের বিবরণ অনুযায়ী শশাঙ্কের আমলে গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পাড়ে আজকের মুর্শিদাবাদই ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে গৌড়ের ভৌগোলিক বিস্তার পুন্ড্রবর্ধন মানে উত্তরবঙ্গ থেকে ওড়িশার উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল। খ্রিস্টীয় 8ম-9ম শতকে কখনো কখনো গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকেও বোঝানো হতো। চলে আসো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। এটা কিন্তু 5 নম্বর প্রশ্ন। তো দেখো প্রথম যে প্রশ্ন আছে কি আছে, প্রথম প্রশ্ন আছে মধ্যযুগের ভারত কেমন ছিল? এর উত্তরে লিখবে বিভিন্ন ঐতিহাসিকদের লেখা মধ্যযুগের ইতিহাস থেকে জানা যায় সেই সময় জীবনের নানা দিক থেকে উন্নতি করেছিল ভারতের মানুষ। একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্রবিজ্ঞানের ছোঁয়ায়
বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের মানুষ। সেই সময় পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। দেশ শাসন ও রাজনীতিতেও অনেক নতুন দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। অর্থনীতি একদিকে ছিল কৃষি, অপরদিকে ছিল ব্যবসা বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন শহর। ধর্মের ক্ষেত্রেও আচার বা আড়ম্বর নয়, ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার কথা বলা হয়েছিল। সাধারণ মানুষের মুখের ভাষাই হয়ে উঠেছিল ধর্মপ্রচারের মাধ্যম। তবে শিল্প স্থাপত্যে সাধারণ মানুষের কথা খুব বেশি ছিল না, বেশিরভাগ ছিল শাসকদের গুণগানে ভরা। বোঝা গেছে। এবার পরবর্তী প্রশ্ন 4.2, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে ডবল স্টার মার্কস দিয়ে রাখো। এবার দেখো এর উত্তরটা কি হবে। হর্ষবর্ধনের পরবর্তী যুগে আর্যাবর্তের রাজনৈতিক কেন্দ্রবিন্দু কনৌজের উপর আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে মালবের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট ও বাংলার পাল বংশের মধ্যে এক প্রবল ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রাম প্রায় 200 বছর ধরে চলেছিল, কারণ সম্রাট হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ ভারতের রাজনৈতিক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মূলত এই কনৌজের উপর কর্তৃত্ব দখলের আকাঙ্ক্ষায় পরম শক্তিশালী 3 শক্তি গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট ও পালদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের সূচনা করে। এই শক্তিগুলির কাছে কনৌজের ওপর অধিকার স্থাপন ছিল মর্যাদার প্রতীক। একইভাবে কনৌজের অর্থনৈতিক গুরুত্ব ভারতের রাজাদের কনৌজ দখলে প্ররোচিত করেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখলে রাখতে পারবে। এই অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য ছিল আর্থিক দিক থেকে লোভনীয়। এই রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে কনৌজ শেষ পর্যন্ত কে দখল করতে পারবে, এই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল, যা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। দীর্ঘ 200 বছর ধরে চলা এই দ্বন্দ্বে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী 30 নম্বরের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের ইতিহাসের যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যেটা তোমরা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রায় পেজ নাম্বার 259 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পূর্ণমান থাকবে 30 এবং সময় পাবে তোমরা 1 ঘন্টা। যেহেতু এই নতুন মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের কাছে নতুন, তার জন্য প্রথমে আমি নম্বর ভিশনে যাব, তারপরে আমি এর প্রশ্ন এবং তার উত্তরে আসব। তো দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন উত্তর কি রয়েছে। তবে তারও আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর অল সাবজেক্টের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন এবং রায়মার্টিনের বাংলা, ভূগোল এবং বিজ্ঞানের প্রশ্ন উত্তর পড়ানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। দেখো তোমাদের প্রথমে মাস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা দেখে নাও। প্রথমে যে চ্যাপ্টার রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 4টে। 1 নম্বর প্রশ্ন 2টো, 2 নম্বর প্রশ্ন 2টো, 3 নম্বর প্রশ্ন 2টো, 5 নম্বর প্রশ্ন 2টো থাকবে। ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে 6টা তোমাদের এমসিকিউ থাকবে, 6টা করতে হবে। 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে, 4টে করতে হবে। 4টে 2 নম্বর প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। 4টে 3 নম্বর প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। আর 4টে 5 নম্বর প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। এইভাবে তোমার 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন দেখো কি আছে। হিজরি সাল গণনা করা হয় হজরতের তায়েব গমন থেকে, হজরতের মদিনা গমন থেকে, হজরতের কাবা গৃহে প্রবেশ থেকে, হজরতের মক্কা গমন থেকে। উত্তর হচ্ছে হজরতের মক্কা গমন থেকে। পরের প্রশ্ন, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল বঙ্গ নাকি বঙ্গাল নাকি বরেন্দ্র নাকি গৌড়? উত্তর হচ্ছে বরেন্দ্র, এটা ভাগীরথী হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 3 নম্বর, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন হর্ষবর্ধন, ভাস্কর বর্মা, গোপাল নাকি কেউই নন? উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভাস্কর বর্মা। পরের প্রশ্ন,
বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে, খলজি আক্রমণে, সৈয়দদের আক্রমণে নাকি লোদিদের আক্রমণে? এর যেটা সঠিক উত্তর সেটা হবে তুর্কি আক্রমণে। পরের প্রশ্ন, মেঘনা নদীর পূর্ব দিকে এলাকাকে বলা হতো হরিকেল নাকি সমতট নাকি বঙ্গাল নাকি বঙ্গ? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সমতট। পরের প্রশ্ন 6 নম্বর, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক, শিল্পী, জ্যোতির্বিদ নাকি বিজ্ঞানী? এর যেটা সঠিক উত্তর সেটা হবে সাহিত্যিক। পরের প্রশ্ন, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল হিন্দু সংস্কৃতির, ইসলামীয় সংস্কৃতির, উভয় সংস্কৃতি নেই, কোনোটিই নয়? উত্তর যেটা হবে সেটা তোমরা দেখে নাও, উত্তর হবে ইসলামীয় সংস্কৃতির। পরের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখে নাও, প্রথম প্রশ্ন কি আছে, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর লিখবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, নাড়ু কি? উত্তর লিখবে চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলের বর্ণ ব্যবস্থা কঠোর ছিল। এটা মিথ্যা। তারপরে দেখো সত্য না মিথ্যাতে কি আছে, লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য। এটা একদম সত্য, এই জন্য রাইট দেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্ন, স্তম্ভ মেলাও, হাফ করে আছে, 4টে করতে হবে। 2 নম্বর, দেখো এরকম আছে, ক স্তম্ভে আছে প্রথম খলিফা, বুদ্ধের অবতার, ইসলাম ধর্মের প্রবর্তক গঙ্গাইকণ্ড চোল। খ স্তম্ভে আছে হযরত মুহাম্মদ, রাজেন্দ্র চোল, অতীশ দীপঙ্কর, আবু বকর। এবার মিলিয়ে যেটা হবে, প্রথম খলিফা যেটা হবে আবু বকর, বুদ্ধের অবতার হচ্ছে অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে হযরত মুহাম্মদ, গঙ্গাইকণ্ড চোল এটার সঙ্গে মিলবে হচ্ছে রাজেন্দ্র চোল। এবার আসবো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, মিনিয়েচার কি? উত্তর লিখবে মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো, আকার ও আয়তনে এই ছোট ছবিগুলোকে মিনিয়েচার বলা হয়। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কি আছে, পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? উত্তর লিখবে প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 1 বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, 2 রাজশাহীর পাহাড়পুর, 3 চট্টগ্রাম, 4 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। চলে আসবো পরের প্রশ্ন, ব্রহ্মদেহ কি? উত্তর লিখবে দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত বা ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন, ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেহ ব্যবস্থা বলা হয়। চলে আসবো পরের প্রশ্ন, 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো, বিক্রমশিলা মহাবিহার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লিখবে পাল আমলের একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশিলা মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। এই জায়গায় এখনো এর ধ্বংসাবশেষ দেখা যায়। এবার পরের পয়েন্টে পঠন পাঠন দিয়ে লিখবে বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল। ছাত্র শিক্ষক পয়েন্ট করবে দিয়ে লিখবে বিক্রমশীল মহাবিহারে 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানা বিষয়ে পড়াতেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে পড়তে আসতেন। এর পতনটা কিভাবে হয়েছিল? ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহার আক্রমণ ও ধ্বংস করেছিল। বোঝা গেছে, তুর্কি আক্রমণকারীরা এটা ধ্বংস করেছিল। পরের প্রশ্ন দেখো, অথবা টিকা লেখো, নালন্দা মহাবিহার। তো উত্তরে তোমরা লিখবে বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে।
সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তো এর প্রথম পয়েন্ট করবে গঠন, দিয়ে দেখো গঠনটা এখানে লেখা আছে, গঠনটা লিখবে। তারপরের পয়েন্ট করবে পঠন পাঠন, দেখো যেটা লেখালাম সেটা লিখবে, আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ছাত্র শিক্ষক দেখো এখানে পয়েন্ট করে যেটা লেখানো হচ্ছে সেটা সুন্দর করে লিখবে। পরের নেক্সট যে পয়েন্ট, সেই নেক্সট পয়েন্টে দেখো কি আছে, নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে পতন লিখবে। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। অর্থাৎ বিক্রমশীল মহাবিহারও কিন্তু তুর্কি আক্রমণকারীরা ধ্বংস করেছিল, আর নালন্দা বৌদ্ধ বিহার যেটা সেটাও কিন্তু তুর্কি আক্রমণকারীরা ধ্বংস করেছিল। এবার দেখো পরের যে প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। প্রথম যে প্রশ্ন আছে দেখো কি আছে, প্রথম প্রশ্ন, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর লিখবে, খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের অর্থনীতিতে এক বিশেষ ধরনের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থায় সবার উপরে ছিলেন রাজা। রাজা তার রাজ্যের জমির রাজস্ব প্রদানের শর্তে অনুগত ব্যক্তি বা সামন্তদের মধ্যে ভাগ করে দিতেন। সামন্ত আবার উপসামন্তদের মধ্যে তার জমি ভাগ করে দিতে পারতেন। এই ব্যবস্থায় সর্বনিম্ন স্তরে ছিল সাধারণ জনগণ। এই ব্যবস্থাকেই সামন্ত ব্যবস্থা বলা হয়। সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ দিয়ে প্রথম পয়েন্ট দিবে ব্যবসা বাণিজ্যের মন্দা, দিয়ে লিখবে খ্রিস্টীয় 7ম শতক থেকে ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা দিয়েছিল, ফলে এই সময় কৃষির গুরুত্ব বেড়েছিল। পরের পয়েন্ট দিবে আঞ্চলিক রাজশক্তি ও নতুন রাজ কর্মচারীর উত্থান, দিয়ে দেখো যেটা লেখানো আছে সেটা লিখে নেবে। তারপরে পয়েন্ট দিয়ে বেতনের পরিবর্তে জমিদান, দিয়ে দেখো যেটা লেখানো আছে সেটা লিখে নেবে। 4 নম্বর পরাজিত রাজার রাজ্য, দিয়ে লিখবে অনেক সময় যুদ্ধে জয়ী রাজা পরাজিত রাজাকে কর প্রদানের বিনিময়ে তার রাজ্য ফিরিয়ে দিতেন। পরাজিত রাজার রাজ্য করদ রাজ্য বা সামন্ত রাজ্যে পরিণত হতো। ঠিক আছে, আমি বেশি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিও লম্বা হবে এবং তোমাদেরই দেখতে ভালো লাগবে না ভিডিওটা। চলে আসবো পরের প্রশ্ন, দেখো কি আছে, শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। উত্তর লিখবে, শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতা সুযোগে 606 খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো প্রথম পয়েন্ট দেবে উপাদান, যে লিখবে শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং রচিত সি ইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থ থেকে। এরপরের পয়েন্ট দিবে শশাঙ্কের রাজ্য বিস্তার, দেখো যেটা লেখা হচ্ছে সেটা লিখে দেবে। স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা, যেটা এখানে লেখানো আছে সেটা লিখে দেবে। পরের পয়েন্ট দিবে মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ, দিয়ে এটা লিখে দেবে। তারপরে নেক্সট পয়েন্ট 4 নম্বর পয়েন্ট, শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব, দিয়ে এখানে যেটা লেখা আছে সেটা লিখে দেবে। পরের পয়েন্ট দেখো গৌড়তন্ত্র, দিয়ে গৌড়তন্ত্র এটা লেখা আছে, গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এটি গৌড়তন্ত্র নামে পরিচিত। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গৌড়তন্ত্র কাকে বলে, তার উত্তরেও তোমরা এটা লিখতে পারো। পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন, পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো পরের যে প্রশ্ন, পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। তো দেখো পাল পার্থক্যের বিষয় কি কি লেখা আছে, সময়কাল, প্রতিষ্ঠাতা, ধর্ম আর সামরিক দক্ষতা, দিয়ে দেখো এই পার্থক্যের বিষয়ের নিরিখে তোমাদের এই পার্থক্যটা লেখানো হয়েছে। তোমরা ভালো করে পার্থক্যটা লিখে নিও, এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্থক্য। ঠিক আছে, অনেক বিদ্যালয়ে কিন্তু এই পার্থক্যটা আসতে পারে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের 7ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনি যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুরের, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 260 নম্বর পেজে পেয়ে যাবে, তার ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ইতিহাসের প্রথম স্কুলের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, এছাড়াও বাংলা এবং ভূগোলের দুটো করে স্কুলের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা জেনে গেছো যে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হবে, অর্থাৎ এর আগে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30। তো তার জন্য হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন ভিডিও অল সাবজেক্টের চলে এসেছে চ্যানেলে, তোমরা সেটা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারো।
তার জন্য তোমাদের এই প্রশ্নোত্তর পর্বে ঢোকার আগে একবার মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেবো। যদিও এর আগের ভিডিওতে আমরা নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করেছি, তবুও আমরা একবার নম্বর বিভাজন দেখবো, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। দেখো প্রথমে তোমাদের নম্বর বিভাজন ঠিক কেমনভাবে হবে। তোমাদের যে চ্যাপ্টার দুটো রয়েছে, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি কয়েকটি ধারা। এবার প্রথম যে চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের থাকবে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন। ভারতের সমাজ, অর্থনীতির ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এবার তোমার দেখা যাচ্ছে 6টা এমসিকিউ থাকবে, 6টা এমসিকিউ করতে হবে। 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে, 4টে 1 নম্বর প্রশ্ন করতে হবে। তোমাদের 4টে থাকবে 2 নম্বর প্রশ্ন, করতে হবে 2টো। 4টে থাকবে 3 নম্বর প্রশ্ন, করতে হবে 2টো। 4টে থাকবে 5 নম্বর প্রশ্ন, করতে হবে 2টো। এইভাবে মোট তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে স্কুলে, 1 গুণ 10 সমান 10। প্রথম নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমের কি আছে দেখো, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কি ছিল? উত্তর লিখবে হরিকেল। নেক্সট দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে দেখো, রাজা ভোজ 836 থেকে 855 খ্রিস্টাব্দ ছিলেন পাল নাকি গুর্জর প্রতিহার নাকি ভোজ নাকি রাষ্ট্রকূট বংশের রাজা? উত্তর হচ্ছে গুর্জর প্রতিহার। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কি আছে দেখো, চোল রাজ্যের রাজধানী ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর নামে নগরীটি। এবার দেখো পরের প্রশ্ন, হিজরত বলতে কি বোঝো? উত্তর লিখবে, হযরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরাত বলা হয়। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। তো এর উত্তরটা এটা হবে, 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। পরের যেটা আছে, নাড়ু বলতে কি বোঝো? এটা তোমাদের এর আগেও করিয়েছি। তো উত্তর লিখবে, চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। পরের প্রশ্ন চলে আসবো, 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। তার উত্তর যেটা হবে, বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/6 অংশ কর হিসাবে নিতেন। পরের যে প্রশ্ন আছে 8 নম্বর, কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? উত্তর লিখবে, আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড় বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। এবার পরের প্রশ্ন, তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? উত্তর লিখবে, পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এই যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর, বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর লিখবে, বখতিয়ার খলজি। পরের দেখো 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্ন দেখো, কি আছে, মাৎসন্যায় বলতে কি বোঝো? উত্তর লিখবে, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যু অর্থাৎ 637 খ্রিস্টাব্দের পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। চলে আসবো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? উত্তর লিখবে, বল্লাল সেন ছিলেন সেন বংশের রাজা। তিনি পিতা বিজয় সেনের মৃত্যুর পর 1159 খ্রিস্টাব্দে সেন বংশের সিংহাসনে বসেন। বল্লাল সেন সম্পর্কে জানা যায় আনন্দ ভট্ট রচিত বল্লাল চরিত গ্রন্থ, নৈহাটি লিপি, ভাগলপুর লিপি প্রভৃতি থেকে। এবার দেখো এর প্রথম যে পয়েন্টটা করবে, রাজ্য জয়, যে দেখো যেটা লেখা আছে সেটা লিখবে। তারপরে পয়েন্ট করবে রাজধানী, বল্লাল সেনের বাংলার বিক্রমপুরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন। আমি বেশি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। উপাধি, বল্লাল সেনের উপাধি ছিল নিঃশঙ্ক, শঙ্কর, গৌরেশ্বর। এবার কর্তৃত্ব পয়েন্ট দিয়ে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট, 3টে পয়েন্ট তোমরা এখানে লিখবে। ঠিক আছে, এবার চলে আসছি পরের যে প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও।
তো উত্তর লিখবে শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি ছিলেন শিবের উপাসক বা শৈব। শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কিরকম ছিল তা জানা যায় মূলত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী কল্প থেকে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, হর্ষবর্ধনের সর্বকবি বাণভট্টের ও হিউয়েনসাং এর রচনায় শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগগুলি হলো যে দেখো 1, 2, 3 এই 3টে পয়েন্ট লিখবে। তারপরে পয়েন্ট লেখার পর লিখবে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না, কারণ কেন। এবার দেখো এর কারণগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে, তোমরা দেখে নাও। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো করে পজ করো, পজ করে সুন্দর করে খাতায় কিন্তু এই উত্তরটা লিখে রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো দেখো এবার 4 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসিম। তিনি ভারত আক্রমণ করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তারপরে 5 নম্বর প্রশ্ন, চর্যাপদ কি? এর রচয়িতা কারা? উত্তর লিখবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্বৈপাদ, কান্যপাদ, ভূষুপাদ প্রমুখ। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রথম যে প্রশ্ন দেখো কি রয়েছে, বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। এটা তোমাদের আগেও পড়িয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্থক্যের বিষয় দেখো কি আছে, সময়কাল, তারপরে আছে প্রতিষ্ঠাতা, তারপরে আছে ধর্ম, তারপরে আছে সামরিক দক্ষতা। দিয়ে এই পয়েন্ট অনুযায়ী পাল শাসন ও সেন শাসনের যে তুলনামূলক আলোচনা সেটা সুন্দর করে তোমরা লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর, মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। তো দেখো এর উত্তরে তোমরা কি লিখবে, গজনীর ইয়ামিনী বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসের সুলতান মাহমুদ নামে পরিচিত। তিনি হায়াত থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন। তিনি ভারতের প্রভূত সম্পদ লুট করে নিয়ে গিয়েছিলেন বলে ঐতিহাসিক স্মিথ তাকে ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন, ঠিক আছে। এবার দেখো আক্রমণের উদ্দেশ্যগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে, তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট দিবে, তারপরে তোমরা এখানে 2 নম্বর পয়েন্ট দিবে, তারপরে আসছে দেখো 3 নম্বর পয়েন্ট, তারপরে 4 নম্বর পয়েন্ট আসবে। এইভাবে দেখো পরপর যে পয়েন্টগুলো আসছে। এবার দেখো অভিযান পয়েন্ট লিখবে, অভিযান পয়েন্ট লিখে আমি ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি, ঠিক আছে, স্পিডে করে দিচ্ছি। দেখো যে সবশেষে ফলাফল, প্রথমত ফলাফল এবং দ্বিতীয়ত ফলাফল যেটা হয়েছিল সেটা লিখবে। নিচের লাইনটা হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি পড়ে দিচ্ছি একবার। দ্বিতীয়ত দিয়ে লিখবে তার আক্রমণের ফলে ভারতের সঙ্গে মধ্য ও পশ্চিম এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছিল, ঠিক আছে। এটা হচ্ছে শেষ লাইনে দ্বিতীয়তে লেখা আছে। আর ফলাফল, প্রথমত ফলাফল কি আছে, সুলতান মাহমুদের ভারত আক্রমণের সূত্র ধরে ভারতে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল, তাই তাকে মোহাম্মদ ঘুরির পথপ্রদর্শক বলে অভিহিত করা হয়, ঠিক আছে। এটা আচ্ছা একটু ঢেকে গেছে, তাই জন্য তোমাদের জন্য পড়ে দিলাম। এবার দেখো পরের যে প্রশ্ন কি আছে। 3 নম্বর, পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল? উত্তর লিখবে পাল যুগে বাংলার সমাজ। দিয়ে লিখবে পাল ও সেন যুগে বাংলার সমাজ ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। পাল আমলে সমাজে বর্ণের ব্যবস্থা থাকলেও তার কঠোরতা ছিল না। দিয়ে দেখো পয়েন্ট দিবে সেন যুগে বাংলার সমাজ, দিয়ে এটা লিখবে। তারপরে পাল যুগের ধর্ম, পাল যুগের ধর্মটা এখান থেকে লিখবে। দেখো এখানে ডিসপ্লে হচ্ছে পাল যুগের ধর্ম। সিদ্ধাচার্য কাকে বলা হতো এখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের দেখো পরের যে পয়েন্ট হবে সেন যুগের ধর্ম, সেটা তোমরা এখান থেকে লিখে নেবে। তারপরে সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না। দিয়ে এই কথাটা লিখে তোমরা এই প্রশ্নের উত্তর শেষ করবে। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের 7ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4র্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। তোমাদের এই প্রশ্নটি সেই প্যাটার্নে সেট করা হয়েছে। তোমাদের এর আগে ইতিহাসের 3টে সেটের প্রশ্ন এবং উত্তর দিয়েছি। এছাড়াও একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন সেট দিয়েছি, সেগুলোর লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও অল সাবজেক্টের 4 থেকে 5টা করে সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
তোমাদের এই পরীক্ষাটি আগামী 2 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো এই প্রশ্নোত্তর পর্বে ঢোকার আগে তোমাদের একবার আমি নাম্বার বিভাজনটা দেখে নেব, তারপর আমার প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। দেখো, তোমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বরের প্রশ্ন এবং 2টো 3 নম্বরের প্রশ্ন এবং 2টো 5 নম্বরের প্রশ্ন থাকবে। ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি ধারা, এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ, 2টো 1 নম্বরের প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। এবার দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, গ্রিক ঐতিহাসিক ড্যাশ ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন? অপশন কি আছে দেখো, প্লেটো, থুকিডিডিস, হেরোডোটাস। উত্তর হচ্ছে হেরোডোটাস। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন গোপাল, ধর্মপাল, দেবপাল নাকি রামপাল? উত্তর হচ্ছে ধর্মপাল। পরের প্রশ্ন, ভারতে প্রথম মুসলমান আক্রমণ হয় 1192 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে নাকি 712 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে। নেক্সট, দীপঙ্কর শ্রীজ্ঞান কোন বৌদ্ধ মহাবিহারের মহাচার্য ছিলেন? নালন্দা নাকি বিক্রমশীল নাকি জগদ্দল নাকি সোমপুরী? উত্তর হচ্ছে বিক্রমশীল। পরের প্রশ্ন, বাংলাদেশের চট্টগ্রামের উপকূলাঞ্চল প্রাচীন যুগে পরিচিত ছিল নারকেল নামে, হরিকেল নামে, হ্যারিকেন নামে নাকি বরেন্দ্র নামে? উত্তর হচ্ছে হরিকেল নামে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলিতে এক কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর লিখবে বজ্রযান ও তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। নেক্সট, চক্র পাণিদত্ত কে ছিলেন? উত্তর লিখবে চক্র পাণিদত্ত ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানী। নেক্সট, অতীশ দীপঙ্করের সমাধিস্থল কোথায় অবস্থিত? উত্তর লিখবে অতীশ দীপঙ্করের সমাধিস্থল তিব্বতের লাসার কাছে অবস্থিত। পরের প্রশ্ন, হুদুদ অল আলম গ্রন্থটি কি ধরনের গ্রন্থ? উত্তর লিখবে ভূগোল গ্রন্থ। পরের প্রশ্ন, বল্লাল সেন কোন পাল রাজাকে যুদ্ধে পরাস্ত করেছিলেন? উত্তর লিখবে বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে যুদ্ধে পরাস্ত করেছিলেন। নেক্সট, ইতিহাসের সময়কে কিভাবে ভাগ করা হয়েছে? উত্তর লিখবে ইতিহাসের সময়কে প্রাচীন, মধ্য ও আধুনিক এই 3 যুগে ভাগ করা হয়েছে। নেক্সট, চর্যাপদের মধ্যে দিয়ে কোন কোন ছবি ফুটে ওঠে? উত্তর লিখবে চর্যাপদের মধ্যে দিয়ে পাল যুগের বাংলার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। নেক্সট দেখো, ইলাহাবাদ প্রশস্তি কে উৎকীর্ণ করেন? উত্তর লিখবে সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কোনটি ছিল? উত্তর লিখবে ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র ছিল কনৌজ। লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে ছিলেন? উত্তর লিখবে লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিলেন গীত গোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, গীত গোবিন্দম এই কাব্যটি কার রচনা? তো সেখানে তোমরা উত্তর লিখবে জয়দেব। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমন ভাবে গড়ে উঠেছিল? উত্তর লিখবে খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে বাংলার বাইরে উত্তর ও দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটে, যাদের মধ্যে অন্যতম ছিল উত্তর ভারতের পাল, গুজরাপতিয়ার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এই সকল আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের অস্তিত্ব মেনে নিয়েছিল। এমনকি বহু ক্ষেত্রে বড় বড় জমির মালিক ও যোদ্ধা নেতাদের সামন্ত, মহাসামন্ত বা মহামণ্ডলেশ্বর উপাধিতে ভূষিত করে গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছিলেন। পরবর্তীতে এরা উক্ত সামন্ত মহাসামন্ত থেকে খাজনা ও উপঢৌকন পেত। এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতে সামন্ত মহাসামন্তরা ওই সকল আঞ্চলিক রাজাদের সৈন্য দিয়ে সাহায্য করত। এইভাবে খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে গড়ে ওঠা আঞ্চলিক রাজ্যগুলি নিজেদের শাসনতান্ত্রিক অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে সম্ভবপর হয়েছিল। পরের প্রশ্ন, ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না।
রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেহ ব্যবস্থা বলা হয়। নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম কি? উত্তর লিখবে প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি হলো বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। আর এই দ্বন্দ্বের কারণ কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কারণগুলি হলো, যাকে প্রথমত দিয়ে লেখা আছে, সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনৌজ মহোদয় শ্রী বা শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল। হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। কনৌজ সাম্রাজ্যবাদের প্রতীকে পরিণত হয়। এই সময় বোঝা গিয়েছিল যে কনৌজ দখল করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল রাখতে পারবে। তৃতীয়ত, গুপ্ত সাম্রাজ্যের আগে প্রাচীন ভারতে মগধের যে মর্যাদা ছিল, হর্ষবর্ধনের পতনের পর কনৌজ সে গুরুত্ব লাভ করে। হর্ষ পরবর্তী যুগে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনৌজ দখল করা ছিল মর্যাদার প্রতীক। তৃতীয়ত, কনৌজ অঞ্চলের নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য ভারতের রাজাদের কাছে লোভনীয় ছিল। তাছাড়া কনৌজ ছিল গাঙ্গেয় উপত্যকা কৃষি সম্পদে সমৃদ্ধ অঞ্চল। কনৌজের ভালো অর্থনৈতিক অবস্থা ভারতীয় রাজাদের প্রলুব্ধ করে। তো এটা ত্রিশক্তি সংগ্রাম কি, এটা 2 নম্বরের যদি তোমাদের আসে সেক্ষেত্রে ছোট করে লিখলে হবে। যদি 5 নম্বরে আসে সেক্ষেত্রে এটা লিখলে তোমাদের কিন্তু পারফেক্ট হবে। পরের প্রশ্ন, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন? তো দেখো, এর উত্তরটা আমি আর পড়ছি না, এর উত্তরটা যেটা ডিসপ্লে করছি। এভাবে শুরু করবে, সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। এইভাবে শুরু করবে, যেমন করে ডিসপ্লে হচ্ছে ঠিক তেমন ভাবেই কিন্তু তোমরা এর উত্তরটা লিখবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো। দেখো নেক্সট, দেখো 3.5 হিজরত কি? হযরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরের প্রশ্ন, গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। তো দেখো, গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয়টা এখানে লেখানো হচ্ছে, তোমরা একটু দেখে নিও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভিডিওটা ভালো লাগবে না। দেখো, যেমন যেমন ডিসপ্লে হচ্ছে ঠিক তেমন ভাবেই তোমরা কিন্তু এর উত্তরটা লিখবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। 5 গুণ 1 = 5। প্রথম প্রশ্ন দেখো, মাৎসন্যায় বলতে কি বোঝো? পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মাৎসন্যায় হচ্ছে বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজা হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা এবং কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হতো। এটা 2 নম্বরের প্রশ্নে আসতে পারে যে মাৎসন্যায় কাকে বলা হয়। তারপরে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আর পাল রাজাদের আদি নিবাস ছিল বাংলার বরেন্দ্র অঞ্চলে। আর বাংলার পাল শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তারপরে লিখবে, গৌড়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। এই সময় বাংলায় চরম অরাজক ব্যবস্থা মাৎসন্যায় চলে। অরাজক অবস্থার অবসানের জন্য বাংলার প্রভাবশালী লোকেদের সভা প্রকৃতিপুঞ্জ 750 খ্রিস্টাব্দে গোপাল নামে এক সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করেন। ফলে এই সময় থেকে বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও। এবার দেখো পরবর্তী কি প্রশ্ন আছে। দেখো পরবর্তী 4.2, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। দেখো, এর উত্তরটা আমি এখানে ডিসপ্লে করছি, তোমরা দেখে নিও, আমি আর পড়লাম না। এভাবে শুরু করবে, বাংলাদেশের প্রথম সর্বভারতীয় পর্যায়ের উল্লেখযোগ্য নরপতি শশাঙ্ক ছিলেন মনে প্রাণে শৈব ধর্ম বা শিবের উপাসক। ঠিক আছে, আর্য মঞ্জুশ্রী মূল কল্প নামক বৌদ্ধ গ্রন্থে ও হিউয়েনসাং তার ফো কিউ কিং নামক ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করেছেন। ঠিক আছে, এইভাবে তোমরা লেখা শুরু করবে, যেমন করে এখানে লেখা হয়েছে ঠিক তেমনি হবে তোমরা লেখা শুরু করবে। দিয়ে সবশেষে, সুতরাং শশাঙ্কের প্রতি লেখকরা বিদ্বেষ মুক্ত ছিলেন না এবং তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল। এটা কিন্তু দুটো পার্টেই লেখানো হয়েছে, একটা পক্ষে মত একটা বিপক্ষে মত, দুটো পার্টে কিন্তু লেখানো হয়েছে। এই উত্তরটা ভালো করে তোমরা দেখে নিও। ঠিক আছে, তো এই ছিল তোমাদের
সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হোলিস্টিক প্যাটার্নে প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। তোমরা যদি তোমাদের বইয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3টে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায়ে ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায়ে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, এবং তৃতীয় অধ্যায়ে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, এই চ্যাপ্টারগুলি থেকে 80 to 90% কমন পেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা আগে তোমাদের পাঠ্য বইটা ভালো করে পড়ো, তারপর আমি যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা ভালো করে দেখো। তো দেখো, প্রথমে আমি শুরু করছি প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে সাজেশনে তোমাদের আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো তো ইম্পর্টেন্ট, যেগুলো ডবল স্টার দেওয়া সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখো যেটা রয়েছে, লিপি, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য হলো ইতিহাসের ড্যাশ উপাদান। উত্তর লিখবে প্রত্নতাত্ত্বিক উপাদান। তারপরটা, তামার পাতে লেখা হলে তাকে বলা হয় তাম্রলেখ। ইতিহাসের ঘটনাবলী নিয়ে যারা বিচার বিশ্লেষণ করেন তারা ঐতিহাসিক নামে পরিচিত। তারপরটা দেখো ডবল স্টার আছে, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলি প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে? হেরাডোটাস। তারপরে, ভারতের দক্ষিণ দিকে রয়েছে সমুদ্র। ইতিহাসের গোয়েন্দা বলা হয় ঐতিহাসিকদের। হেরোডোটাস ছিলেন ঐতিহাসিক, কোথাকার ঐতিহাসিক? গ্রিক ঐতিহাসিক। ঐতিহাসিকেরা টুকরো টুকরো খুঁজে বার করেন সূত্র। ইন্দ্রপ্রস্থ হলো ভারতের একটি প্রাচীন শহর। হুদুদ অল আলম হলো একটি ইতিহাসমূলক গ্রন্থ। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1 করে। ইতিহাসে লেখা থাকে রাজাদের কাহিনী, যুদ্ধের বিবরণ, মানব সভ্যতার উন্নয়নের ঘটনাবলী। তো এটার উত্তর হচ্ছে সবকটি। পরেরটা, আকবরনামা গ্রন্থ থেকে কোন যুগের ইতিহাস জানা যায়? উত্তর হচ্ছে মধ্যযুগের। রাজা রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড চোল উপাধি নিয়েছিলেন কারণ? উত্তর হবে তিনি গঙ্গার তীরবর্তী অঞ্চল জয় করেছিলেন। পরেরটা, একজন ভক্তিবাদী সাধক হলেন? উত্তর লিখবে শ্রী চৈতন্য। এবার দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। তো দেখো, তো ক স্তম্ভে কি আছে? ক স্তম্ভে আছে তাজমহল, ন্যাচারাল হিস্ট্রি, গ্রিক ঐতিহাসিক, কলহন, বখতিয়ার খলজি। খ স্তম্ভে আছে রাজতরঙ্গিনী, শাহজাহান, প্লিনি, বাংলাদেশের আক্রমণকারী, হেরোডোটাস। তো দেখো, প্রথমে এই যে তাজমহল, তাজমহলের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে শাহজাহান। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে যেটা রয়েছে ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রির সঙ্গে যেটা মিল হবে প্লিনি। তারপরে গ্রিক ঐতিহাসিক, 3-এর সঙ্গে যেটা মিল হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। পরেরটা কলহন, কলহন অর্থাৎ 4 নম্বরে যেটা রয়েছে তার সঙ্গে এটা মিল হবে কলহনের রাজতরঙ্গিনী। তারপরে রয়েছে বখতিয়ার খলজি, বখতিয়ার খলজির সঙ্গে যেটা মিল হবে পড়ে থাকছে বাংলাদেশের আক্রমণকারী। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। প্রশ্নের মান আছে 1 করে। তো প্রথমটা কি বলেছে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন। তো এটা একদম ঠিক, তাই জন্য এটা এখানে লিখবা ঠিক বা সত্য লিখবা। তারপরে দেখো, ইতিহাসের যুগকে প্রাচীন, মধ্য, আধুনিক এই 3টি যুগে ভাগ করা যায়। এটাও ঠিক। তারপরে দেখো, গ্রিক ভাষায় নয়ের উচ্চারণ নেই। তো এটা কি? এটা হচ্ছে ভুল। চলে আসবো পরেরটায়। দেখো কি বলেছে, বিবৃতি দেওয়া হয়েছে তার কোনটা ব্যাখ্যা সেটা দেখতে হবে, সঠিক ব্যাখ্যা কোনটা। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম বিবৃতি কি বলেছে? ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের প্রয়োজন হয়। এর যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা, ইতিহাস প্রমাণ নির্ভর। পরেরটা আসছে, দেখো বিবৃতি দেওয়া আছে ইতিহাস একটি আকর্ষণীয় বিষয়। তো এই যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 3, যেটা পুরনো দিনে বহু মজার তথ্য উদ্ধার করে বর্তমানকে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে। এবার দেখো এফে যেটা রয়েছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1 করে। প্রথম প্রশ্ন এটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? উত্তর লিখবে সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে বলা হয়। 2 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেছিলেন?
তো তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন। পরেরটা দেখো, তামার পাতের উপর লেখাকে কি বলা হয়? তাম্রলেখ বলা হয়। পরেরটা, বখতিয়ার খলজি কে ছিলেন? বখতিয়ার খলজি ছিলেন তুর্কি আক্রমণকারী। পরেরটা, কারা সিন্ধু অঞ্চলকে হিদুস বলতো? উত্তর লিখবে পারসিকরা। এবার দেখো, যেগুলো প্রশ্নের মান 3 আছে তার প্রশ্নগুলো দেখে নাও। দেখো এখানে 3টে স্টার আছে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাসের উপাদান কাকে বলে? এর শ্রেণীবিভাগ করো। 1+2 আছে। পরেরটা, সকলোত্তর পথনাথ কাকে কেন বলা হয়? আচ্ছা, এর উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি কোনোটা না পারো কমেন্টে জানাবে, এবং কমেন্টে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটা কিন্তু লিখতে ভুলবে না। আমি তোমাদের এর আগে অল সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। এছাড়াও রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তরগুলো করানো চলছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তারপর দেখো, ভারতবর্ষ নামকরণ ইতিহাস লেখক, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থাপত্য ভাস্কর্য বলতে কি বোঝো? 5 নম্বরটা দেখো কি বলেছে, গঙ্গায় কোন্ডচূড় কাকে কেন বলা হয়? কেন বলা হয় একটা এমসিকিউতে কিন্তু আমরা দেখলাম। 6 নম্বর দেখো, আমরা ইতিহাস পড়ি কেন? এবার দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। ভারতবর্ষের নামকরণের ইতিহাস আলোচনা করো। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। ইতিহাস উপাদানের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। ইতিহাসের উপাদান কাকে বলে? ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব আলোচনা করো। 1+4। প্রতিটি প্রশ্ন কিন্তু খাতায় প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা খাতায় নোট করে লিখে নেবে এবং সেগুলো পরীক্ষার আগে রিভাইজ দেবে। ঠিক আছে? তো এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টার। এবার চলে আসছে তোমার দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা, খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক। এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমরা দেখব। প্রথম দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তারপরে দেখো পরেরটা দেখো, চোল আমলে প্রদেশগুলি মণ্ডলম নামে পরিচিত। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা সমতট নামে পরিচিত ছিল। শ্রেষ্ঠী বলা হতো বণিকদের। সেন রাজা লক্ষণ সেনের আমলে তুর্কি আক্রমণ ঘটে। বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন গোপাল। রামচরিত কাব্য রচনা করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী। খলিফা শব্দটি হলো একটি আরবি শব্দ। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা, কোন পাল রাজা? রামপাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে। 13, আবারও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য ছিল কনৌজ দখল করা। 14, চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। 15, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। 16 নম্বর, খলিফা শব্দটির অর্থ প্রতিনিধি। 17, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 18, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। তো এখানে শূন্যস্থানগুলো তোমরা দেখে নিলে আশা করি। এবার দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল কি? ছিল কড়ি। হিউয়েন সাং এর লেখা বইতে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে কাকে? শশাঙ্ককে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ত্রিশক্তি সংগ্রাম চলেছিল একটানা 200 বছর। তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো খুব, শশাঙ্কের রাজধানীর নাম হলো কর্ণ সুবর্ণ। 6 নম্বর, আরব দেশে যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। পরেরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 7 নম্বরটা, ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট। 8 নম্বর, চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। 9 নম্বর, তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা মিনহাজ ই সিরাজ। আচ্ছা, তোমরা কি এইরকম ভাবে প্রতিটি বিষয়ের চ্যাপ্টারের সাজেশন চাও? সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে, এবং পরীক্ষার পরে তোমরা এখান থেকে কতগুলো কমেন্ট পেলে সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করতে বলেছে, যেটা তোমাদের C নম্বরে আছে। দেখো প্রথম যেটা রয়েছে ক স্তম্ভে প্রথমে দেখো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে বাগপতিরাজ হবে। ঠিক আছে, তারপরে আছে দেখো থানেশ্বর, তারপরে গৌড়, তারপর প্রথম রাজেন্দ্র, তারপর বরেন্দ্র। আর খ স্তম্ভে আছে শশাঙ্ক,
গঙ্গাইকোন্ডচল, হর্ষবর্ধন, ধর্মপাল আর গৌড়বহ। তো দেখো প্রথমে দেখো তোমাদের যে শশাঙ্ক আছে, শশাঙ্কের সঙ্গে যেটা মিল হবে, শশাঙ্কের সঙ্গে মিল হবে গৌড়। তো শশাঙ্কের সঙ্গে গৌড়টা মিল করে দিলাম। তারপরে যেটা রয়েছে 2-এ যেটা রয়েছে গঙ্গাইকোন্ডচল, গঙ্গাইকোন্ডচলের সঙ্গে মিল হবে প্রথম রাজেন্দ্র। পরেরটা দেখো 3-এরটার সঙ্গে যেটা মিল হবে, 3-এরটার সঙ্গে মিল হবে থানেশ্বর, হর্ষবর্ধনের সঙ্গে মিল হবে থানেশ্বর। তারপর একটা 4-এর সঙ্গে মিল হবে বরেন্দ্র, অর্থাৎ ধর্মপালের সঙ্গে বরেন্দ্রের মিল হবে। 5 নম্বর হচ্ছে গৌড়বহ। দেখো একটা থেকে গেছে, অর্থাৎ ক, বাক্পতিরাজের সঙ্গে গৌড়বহর মিল হবে। ঠিক আছে, এটাকে ঠিক করে নিও এই বানানটা। এবার দেখো নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে নিয়ে লেখো। প্রথমটা দেখো, শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহা সামন্ত। তো এটা একদম ঠিক, তার জন্য এখানে রাইট দিলাম আমি। পরেরটা দেখো, গঙ্গাইকোন্ডচল চোল রাজা প্রথম রাজেন্দ্র চোলের উপাধি। এটাও ঠিক, তার জন্য এখানে রাইট দিলাম। দেখো গঙ্গাইকোন্ডচলের সঙ্গে প্রথম রাজেন্দ্র কিন্তু এর আগে মিল করিয়েছি আমি। রামচরিত কাব্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। এটাও ঠিক। পরেরটা দেখো, রাজা লক্ষণ সেনের রাজধানী লক্ষণৌতি নামে পরিচিত। এটাও ঠিক। তারপরটা দেখো কি আছে, প্রাচীন বাংলার সীমানা 3টি নদী দিয়ে তৈরি হয়। এটাও কিন্তু ঠিক। এবার দেখো কি বলেছে, নিচের বিবৃতিগুলির সাথে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। প্রশ্নের মান আছে 1 করে। দেখো কি বলেছে, মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেছিলেন। তো এটার যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে 3 নম্বর ব্যাখ্যাটা, অর্থাৎ শুধুমাত্র ভারতের ধন সম্পদ লুণ্ঠন করা তার উদ্দেশ্য ছিল। এবার দেখো এফের দাগের যে প্রশ্নগুলো আছে কি বলেছে, প্রথমটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভারতের কোন এলাকাকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল। উত্তর লিখবে কনৌজ। এর আগে কিন্তু তোমাদের করিয়েছি। অর্থশাস্ত্র কার রচনা, অর্থশাস্ত্র কৌটিল্যের রচনা। 3 নম্বর, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে। তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। পরেরটা, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা কি নামে পরিচিত ছিল। উত্তর লিখবে বরেন্দ্র নামে পরিচিত ছিল। 5 নম্বর, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। উত্তর লিখবে কর্ণ সুবর্ণ। 6 নম্বরটা আবারও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন। বাণভট্ট। 7 নম্বর, গুর্জর প্রতিহার রাজারা কোথায় রাজত্ব করতেন। উত্তর হচ্ছে মালব। 8 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও, বল্লাল সেনের পর সিংহাসনে বসেন কোন সেন রাজা। উত্তর হচ্ছে লক্ষণ সেন। 9 নম্বর, বেদুইন কারা। উত্তর লিখবে মরু অঞ্চলের যাযাবর আরবদের বেদুইন বলা হয়। 10 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত। উত্তর লিখবে মুসলমান। 11 নম্বর, হিজরত কি। উত্তর লিখবে মোহাম্মদ ও তার অনুগামীদের 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 12 নম্বর, প্রথম খলিফা কে ছিলেন। উত্তর লিখবে আবু বকর। 13 নম্বর, মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন। উত্তর লিখবে গজনী। 14 নম্বরটা আবারও ইম্পর্টেন্ট প্রশ্ন, 1204 থেকে 5 খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেন। উত্তর লিখবে বখতিয়ার খলজি। এবার দেখো জিতে কি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। মোহাম্মদ ঘুরি কে ছিলেন, তিনি কবে মারা যান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1+2 থাকবে। এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো। 3 নম্বর, প্রাচীন বাংলার নগর কর্ণ সুবর্ণ সম্পর্কে কি জানো। আমি আগেও বলেছি আবারও বলছি, এর উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে সেটা জানাবে যে এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না, এবং সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। 4 নম্বর, গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়। 5 নম্বর, সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠন করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন। 6 নম্বর, গৌড়তন্ত্র বলতে কি বোঝায়। 7 নম্বর, কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর, শশাঙ্কের ধর্মমত সম্পর্কে সংক্ষেপে লেখো। 9 নম্বর, সেন আমলের সাহিত্যচর্চার বিবরণ দাও। 10 নম্বর, হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন। 11 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খলিফা কে আর খিলাফত কি। 12, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল। এবার দেখো রচনাধর্মী প্রশ্ন চলে যাচ্ছি, প্রতিটি প্রশ্নের মান 5 করে আছে। প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। শাসক হিসাবে শশাঙ্কের কৃতিত্ব লেখো। মাৎসন্যায় বলতে কি বোঝো।
ত্রিশক্তির দ্বন্দ্বের কারণ কি? এই সংগ্রামের ফল কি হয়েছিল? 2+3 থাকবে। সুলতান মাহমুদের ভারত আক্রমণ সম্পর্কে কি যেন আলোচনা করো। পাল শাসনের সঙ্গে সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। এই যে 6 নম্বর যে প্রশ্নটা, এটা কিন্তু অনেক স্কুলেই বারবার আসে। ঠিক আছে, দেখবে তোমাদের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেখানেও কিন্তু বারবার তোমরা এই 6 নম্বরের যে প্রশ্নটা বারবার পাবে। ভালো করে কিন্তু পড়ে যাবে। তো দেখো তোমার দ্বিতীয় অধ্যায় শেষ হলো। এবার চলে আসবো তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক। তো তোমাদের কিন্তু এবার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন সেট করা হবে, অর্থাৎ তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে, আর পরীক্ষা শুরু হবে 1 এপ্রিল থেকে। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1। সামন্ততন্ত্রের সর্বোচ্চ ছিলেন কে? রাজা। 2 নম্বর, রামচরিত গ্রন্থের মূল বিষয় হলো রামায়ণের কাহিনী। দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রামচরিত কাব্য রচনা করেছিলেন কে? সন্ধ্যাকর নন্দী। 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো, চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? চক্রপাণি দত্ত। 6 নম্বর, সন্ধ্যাকর নন্দীর লেখা বইটির নাম রামচরিত। চোল রাজ্যে গ্রামকে শাসন করত উর। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। বাংলার সূক্ষ্মপত্রের নাম মসলিন। লুই পাদর ড্যাশ রচনা করেছিলেন? চর্যাপদ। 11 নম্বর, বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। পাল যুগের একজন বিখ্যাত শিল্পী ছিলেন ধীমান। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? জয়দেব। প্রবন্ধুত কাব্য রচনা করেন ধৈ। দীপঙ্কর শ্রীজ্ঞান দীক্ষা নিয়েছিলেন শীলরক্ষীদের কাছ থেকে। সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। এবার দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। চোল রাজারা মন্দির নির্মাণ করেছিলেন তাঞ্জোরে। তারপর এটা দেখো, 2 নম্বরটি ইম্পর্টেন্ট প্রশ্ন। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। 3 নম্বরটা ইম্পর্টেন্ট, পাল সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান। 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 5 নম্বর, কোন সম্রাটের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল? গুপ্ত সম্রাটের আমলে। 6 নম্বর, আবারও ইম্পর্টেন্ট প্রশ্ন, দীপঙ্কর শ্রীজ্ঞান যে প্রতিষ্ঠানের মহা আচার্য ছিলেন না, সেটা হচ্ছে বিক্রমশীল মহাবিহার। লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব। অতীশ দীপঙ্কর তিব্বতে পূজিত হন বুদ্ধের অবতার রূপে। চর্যাপদের পুঁথি উদ্ধার করেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। আঙ্করভাটের মন্দিরটি কোন দেবতার? উত্তর লিখবে বিষ্ণু দেবতার। প্রবন্ধুত কাব্যটি রচনা করেন ধৈ। বড়দূরের বৌদ্ধ স্তূপটি গড়ে উঠেছিল ইন্দোনেশিয়ায়। এবার দেখো, সে কি হয়েছে? কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে রেখো। প্রতিটি প্রশ্নের মান 1 রয়েছে। দেখো, কস্তম্ভ আর খস্তম্ভ দেখে নাও। কস্তম্ভে রয়েছে মহারাজ অধিরাজ, ব্রাহ্মণদের জমি দান করা জমি, করি, মসলিন, রামচরিত। আর খস্তম্ভে রয়েছে ব্রহ্মদেহ, রাজার উপাধি, সূক্ষ্ম বস্ত্র, সন্ধ্যাকর নন্দী আর কেনাবেচার মাধ্যম। তো 1 নম্বর সঙ্গে যেটা মিল হবে সেটা হবে, দেখো, মহারাজ অধিরাজের সঙ্গে রাজার উপাধি। তারপরে দেখো, 2 নম্বরের সঙ্গে যেটা মিল হবে, ব্রাহ্মণদের দান করা জমি, ব্রহ্মদেহ। 3 নম্বর যে করি আছে, 3 নম্বরের সঙ্গে যেটা মিল হবে, কেনাবেচার মাধ্যম। 4 নম্বর যে মসলিন আছে, 4 নম্বরের সঙ্গে মিল হবে, দেখো, সূক্ষ্ম বস্ত্র। 5 নম্বরে একটা থেকে গেছে, রামচরিত, সন্ধ্যাকর নন্দী। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো, 2-টা চলে যাচ্ছি। কস্তম্ভে কি কি রয়েছে? বরেন্দ্রভূমি, লক্ষণ সেন, গীত গোবিন্দম, সদুক্তি, কর্ণামৃত, প্রবন্ধুত। খস্তম্ভে রয়েছে জয়দেব, শ্রীধর দাস, ধৈ, সেন বংশ, রামপাল। তো মিলটা কিভাবে করবো? দেখো, প্রথমে 1 বরেন্দ্রভূমি, এর সঙ্গে মিল যেটা হবে সেটা হচ্ছে রামপাল। পরেরটা দেখো, লক্ষণ সেন, লক্ষণ সেনের সঙ্গে যেটা মিল হবে সেন বংশ। তারপরে গীত গোবিন্দম, গীত গোবিন্দমের সঙ্গে যেটা মিল হবে জয়দেব। নেক্সট, সদুক্তি কর্ণামৃত, সদুক্তি কর্ণামৃত আছে 4-এ, এটার সঙ্গে যেটা মিল হবে শ্রীধর দাস। পরেরটা প্রবন্ধুত, প্রবন্ধুতের সঙ্গে সবশেষে যেটা মিল হবে, একটা থেকে গেছে, সেটা হচ্ছে ধৈ। এবার দেখো, 3-এর দাগ চলে আসছি। 3-এরটা ইম্পর্টেন্ট। কস্তম্ভে আছে চক্রপাণি দত্ত, মহাযান, তারপরে বড় বদুরের স্তূপ, আঙ্করভাট, হলায়ুদ। আর খস্তম্ভে আছে লক্ষণ সেনের মন্ত্রী, ইন্দোনেশিয়া, পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী, বৌদ্ধ ধর্মের শাখা, আর কম্বোডিয়া। তো মিলটা কিভাবে করবো? দেখো,
1 নম্বর যেটা চক্রপাণি দত্ত, তার সঙ্গে মিল হবে পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। 2 নম্বর যেটা মহাযানের মিল হবে বৌদ্ধ ধর্মের শাখা। তারপর দেখো বড়বুদুরের স্তূপ এর সঙ্গে মিল হবে ইন্দোনেশিয়া। আঙ্কর ভাটের সঙ্গে মিল হবে কম্বোডিয়া। সবশেষে হলায়ুদের সঙ্গে মিল হবে লক্ষণ সেনের মন্ত্রী। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো চলে যাচ্ছি পরে। দেখো নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1। তো প্রথম প্রশ্ন, হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন, এটা ঠিক, রাইট দিলাম। চক্রপাণি দত্ত ছিলেন সেকালের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী, এটাও ঠিক। পরেরটা দেখো 3 নম্বর, উট ছিল একটি বণিক সংঘ, তো এটা হচ্ছে ভুল, তাই জন্য কাটা দিলাম। বৌদ্ধ কালচক্রযান ধর্মমতকে সহজিয়ামত বলা হয়, এটা ঠিক, রাইট দিলাম। অশ্বঘোষ ধর্মপালের সমসাময়িক ছিলেন, 5 নম্বর, এটা আছে ঠিক। সরি, অশ্বঘোষ ধর্মপালের সমসাময়িক ছিলেন না, তো এটা ভুল হবে। 6 নম্বর, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী তিব্বত থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করে, 6 নম্বর যেটা সেটা হবে ঠিক। 7 নম্বর দেখো, বৌদ্ধ শিক্ষার কেন্দ্রগুলি ছিল বৌদ্ধ বিহার, এটাও কিন্তু ঠিক হবে। 8 নম্বর, খ্রিস্টীয় 10ম শতাব্দীতে নালন্দা মহাবিহার তৈরি হয়েছিল, এটা ভুল। 9 নম্বর, আচ্ছা 8 নম্বরের যে সঠিক উত্তর সেটা যদি তোমরা জেনে থাকো কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 9 নম্বর দেখো, পাহাড়পুরের সোমপুরি বিহারটি গোলাকার ছিল, 9 নম্বরটা ভুল। ঠিক আছে, এবার দেখো নম্বরটা কি রয়েছে। রয়েছে দেখো, নিচের বিবৃতিগুলির সাথে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। তো প্রথমে যেটা রয়েছে বিবৃতি রয়েছে, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এর সঙ্গে যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 2, অর্থাৎ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। তারপরে দেখো 2 নম্বর বিবৃতি কি রয়েছে, চোল আমলে কৃষির উন্নতি হয়েছিল, তো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1, যেটা ব্যাখ্যা 1 রয়েছে, কাবেরী নদী ও শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচের ব্যবস্থা উন্নতি করা হয়েছিল। এবার দেখো 3 নম্বর বিবৃতি কি রয়েছে, সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোরতা বৃদ্ধি পেয়েছিল। 3 নম্বর বিবৃতির যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 1, সেন রাজারা রক্ষণশীল বর্ণ ব্যবস্থা গড়ে তুলেছিল। ঠিক আছে, এবার দেখো বলেছে বেমানান শব্দটি খুঁজে বার করো, প্রশ্নের মান আছে 1 করে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমি বেমানান শব্দটা এটা হাইলাইট করব, আমি লাল দিয়ে হাইলাইট করছি সুবিধার জন্য। প্রথমে যেটা রয়েছে নাড়ু, চোল, উড়, নগরম, তো এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে চোল। পরেরটা দেখো, লুইপাদ, অশ্বঘোষ, স্বরপাদ, কান্নপাদ, তো এর যেটা বেমানান সেটা হচ্ছে অশ্বঘোষ। অদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল আর লখনৌতি, তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে লখনৌতি। 4, রাজা, সামন্ত, ভূমিদাস, বণিক, এটা হচ্ছে বণিক। 5 নম্বর, জয়দেব, ধীমান, বিটপাল, সন্ধ্যাকর নন্দী, চক্রপাণি দত্ত, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। পরেরটা 6 নম্বর, বজ্রযান, সহজযান, দিগম্বর, কালচক্রযান, এটা হচ্ছে দিগম্বর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন বৌদ্ধ পণ্ডিতের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? উত্তর হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান। পরেরটা, জয়দেব কার রাজসভার কবি ছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেন। 3 নম্বর, চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? উত্তর লিখবে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাঞ্জোর ও গঙ্গাইকোন্ড চোলপুরমে কারা মন্দির নির্মাণ করেছিলেন? উত্তর লিখবে চোল রাজারা। তারপর একটা 5 নম্বর দেখো, নগরম কি? নগরম হচ্ছে চোল পরিষদ। 6 নম্বর, লক্ষণ সেনের সহকারীর নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়দেব। পরেরটা দেখো 7 নম্বর, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো তাকে কি বলা হতো? ব্রহ্মদেব বলা হতো। 8 নম্বর, বিক্রমশীল মহাবিহার কোন সম্রাট প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ধর্মপাল। বিক্রমশীল মহাবিহার কখন ধ্বংস হয়?
উত্তর লিখবে ত্রয়োদশ শতকে। 10 নম্বর, চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তর লিখবে পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। 11 নম্বর, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন? উত্তর লিখবে অতীশ দীপঙ্কর। 12 নম্বর, কোন জাতি ভারতে আলু খাওয়া চালু করে? উত্তর লিখবে পর্তুগিজরা। 13, নির্বাণ শব্দের অর্থ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর লিখবে মুক্তি বা মোক্ষ। 14, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর লিখবে বৌদ্ধ পণ্ডিত ও চর্যাপদের রচয়িতা হলেন সিদ্ধাচার্য। 15 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন? উত্তর লিখবে 10,000। তারপরে দেখো 16 নম্বর, তিব্বত, চীন, কোরিয়া থেকে ছাত্ররা ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসতো? উত্তর লিখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে। 17, শঙ্কর বা শূদ্র কাদের বলা হতো? 17 লিখবে অব্রাহ্মণদের। 18 নম্বর, গীত গোবিন্দম কাব্যের বিষয় কি ছিল? উত্তর তোমরা লিখবে রাধাকৃষ্ণের প্রেমলীলা। 19 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর লিখবে বল্লাল সেন। 20 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর লিখবে হলায়ুদ। পরেরটা, হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? উত্তর লিখবে লক্ষণ সেন। 22, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন হিসেবে কারা পরিচিত ছিলেন? উত্তর লিখবে ধৈ, গোবর্ধন, উমাপতিধর, জয়দেব। তারপরে শ্রীনিবাস কে ছিলেন? 23 নম্বর, উত্তর লিখবে জ্যোতির্বিদ। 24 নম্বর, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? উত্তর লিখবে বৌদ্ধ ধর্ম। তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে? উত্তর লিখবে তিব্বতের লাসাই। 26 নম্বর, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন? উত্তর লিখবে তিব্বতের রাজা গ্র্যান্ড প্রভোর অনুরোধে। 27 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আঙ্কোরভাট মন্দিরটি কোথায় অবস্থিত? এর আগে তোমাদেরকে ম্যাচ করিয়েছি এটা, এর উত্তর হচ্ছে কম্বোডিয়া। 28 নম্বর, কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরটি কোন দেবতার মন্দির? এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। 2, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? এই ফসলগুলির কোনটি এখনো চাষ করা হয়? 3, ভারতের সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। 4, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দিরগুলিকে কেন্দ্র করে কেন লোকালয় গড়ে উঠত? 5, ইউরোপের সামন্ততন্ত্র বলতে কি বোঝো? 6, চোল শাসন ব্যবস্থায় উর ও নাড়ু কি, এদের কাজ কি ছিল? 7, ভারতের সামন্ত ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? 8, ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো? 9, পাল ও সেন আমলের শিল্পের পরিচয় দাও। 10, ইম্পর্টেন্ট প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? রামচরিত কাব্যের মূল কাহিনী কি সেটা এর আগে তোমাদের করিয়েছি। 11, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদ বলতে কি বোঝায়? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? 12, পঞ্চরত্ন কাদের বলা হয়? 13, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? 14, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতি বিস্তারের কি কি নিদর্শন দেখতে পাওয়া যায়? 15, আঙ্কোরভাট বিষ্ণু মন্দির সম্পর্কে কি জানো? 16, ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির সম্পর্কে কি জানো? ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো রচনাধর্মী প্রশ্নের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। প্রথমটা খুব ইম্পর্টেন্ট, ভারতের সামন্ততন্ত্র গড়ে ওঠার কারণ কি ছিল? ভারতীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো। 2+3। 2, সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝায়? ভারতের সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ কি? 1+4 আছে। তারপর দেখো, পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। তারপর দেখো 4 নম্বর, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। 5 নম্বর, নালন্দা মহাবিহারের পরিচয় দাও। 6 নম্বর, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে লেখো। 7 নম্বর, দীপঙ্কর শ্রীজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা দীপঙ্কর শ্রীজ্ঞান স্মরণীয় কেন? তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3টে চ্যাপ্টার রয়েছে তার সাজেশন প্রশ্ন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা যদি চাও এরকম প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার হয়ে সাজেশনগুলো দিই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট থেকে জানাবে। এছাড়াও তোমাদের যে অন্যান্য সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। তোমাদের সামনে পরীক্ষা, হাতে আর বেশি সময় নেই। তোমরা আগে ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে এই যে সাজেশন প্রশ্নগুলো দিলাম সেগুলো ভালো করে করো। দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত।
তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।